শুভ্র খুব ধীরে ধীরে নিস্তেজ মাথাটা তুলে হৃদির দিকে তাকালো। হৃদিকে দেখামাত্রই তার চোখের চাহনি শক্ত হয়ে এলো। যন্ত্রণায় নীল হয়ে থাকা ঠোঁট দুটো কসলিয়ে সে খুব রুক্ষ গলায় বলল, চলে যা এখান থেকে, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। হৃদি কোনো পাল্টা জবাব দিল না। সে ভালো করেই জানে এই লোকটা আসলে অনেক ঘাড়তারা, তাই এখন তর্ক করে লাভ নেই। সে নিঃশব্দে শুভ্রর সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। প্লেট থেকে ভাত মাখিয়ে পরম মমতায় এক গ্রাস শুভ্রর মুখের সামনে ধরল। শুভ্র পাথরের মতো কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। হৃদি শান্ত স্বরে বলল, নিন, হা করুন। শুভ্রর ভেতরের রাগটা যেন হৃদির ওই শান্ত চোখের সামনে মুহূর্তে জল হয়ে গেল। সে আর দ্বিমত করল না, বাধ্য ছেলের মতো হা করল। হৃদি খুব যত্ন করে শুভ্রকে খাইয়ে দিতে লাগলো। শুভ্র চুপচাপ খাচ্ছে, আর প্রতিটা গ্রাস মুখে নেওয়ার সময় হৃদি বুঝতে পারল মানুষটা কতটা ক্ষুধার্ত ছিল। পেটে যে প্রচণ্ড খিদে ছিল সেটা তার খাওয়ার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। হৃদির বুক ফেটে কান্না এলো। চোখের জল গড়িয়ে ভাতের প্লেটে পড়ার আগেই সে সামলে নিল। কয়েক লোকমা দেওয়ার পর শুভ্র হঠাৎ চিবনো থামিয়ে জিজ্ঞেস করল, তুই খেয়েছিস? হৃদি নিজেকে সামলে নিয়ে চটজলদি বলল, আমি খেয়েছি, আপনি খান তো এখন। শুভ্র আর এক মুহূর্ত হৃদির চোখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, একটা থাপ্পড় দেব, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছিস? এখন আমি আর এক লোকমাও খাবো না যতক্ষণ তুই আমার সামনে খাবি। হৃদি কিছু একটা সাফাই দিতে চাইল, কিন্তু শুভ্র তাকে থামিয়ে দিয়ে কঠিন স্বরে বলল, আমি কোনো বাহানা শুনতে চাই না, চুপচাপ খা। হৃদি বুঝতে পারল শুভ্রর জেদের কাছে সে নস্যি। সে ধরা গলায় বলল, ওকে, আমিও খাচ্ছি, কিন্তু আপনাকেও খেতে হবে। এই বলে হৃদি একই প্লেট থেকে নিজেও খেতে থাকলো আর শুভ্রকেও খাইয়ে দিতে থাকলো। হৃদি মনে মনে অবাক হলো, সে যে খায়নি শুভ্র সেটা বুঝলো কি করে? মানুষটা কি তবে তার মনের ভাষা, চোখের ভাষা সব পড়তে পারে? এক প্লেটে দুজনের এই নিভৃত আহার যেন চারপাশের নৃশংসতাকে কয়েক মুহূর্তের জন্য আড়াল করে দিল। খাওয়া শেষ করে হৃদি খুব যত্ন করে নিজের ওড়নার আঁচল দিয়ে শুভ্রর ঠোঁটে লেগে থাকা উচ্ছিষ্ট মুছে দিল। তারপর সেই গার্ডের দেয়া ব্যথানাশক আর জ্বরের ওষুধগুলো খাইয়ে দিল। সব শেষে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আচ্ছা শুভ্র ভাই, আপনি কেন নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না? নেহা আপু দেখতে তো অনেক সুন্দর আর স্মার্টও অনেক। শুভ্রর গলা স্বরে এক অদ্ভুত শীতলতা ভর করল। সে শুকনো গলায় কাঠখোট্টাভাবে বলল, সেই কৈফিয়ত তোকে কেন দিব? অনেক হয়েছে, এখন যা এখান থেকে। হৃদি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। তার বুক ফেটে কান্না এলো। ধরা গলায় ডুকরে উঠে সে বলল, আমি কোনো কৈফিয়ত শুনতে আসিনি শুভ্র ভাই, কিন্তু আপনার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনাকে এভাবে মার খেতে দেখে আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমি আর পারছি না। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল, যেন হৃদির কান্নার শব্দ তার কানে পৌঁছাচ্ছে না। হৃদি মরিয়া হয়ে আবার বলল, বিয়ে করে নিন না নেহা আপুকে। শুভ্র তবু নির্বাক। তার এই নিথর নীরবতা হৃদিকে আরো বেশি অস্থির করে তুলল। হৃদি আবারও শুভ্রর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কথা বলছেন না কেন? একবার তো বলুন, বলেন যে নেহাকে আপনি বিয়ে করবেন। হৃদির এই বারবার জোরাজুরিতে শুভ্র এবার তার দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে তখন গভীর এক হাহাকার আর অব্যক্ত অভিমান। সে সরাসরি হৃদির চোখে চোখ রেখে খুব ধীর অথচ গম্ভীর স্বরে বলল, আমি যদি নেহাকে বিয়ে করি তবে কি তুই খুশি, সহ্য করতে পারবি? শুভ্রর এই প্রশ্নে হৃদি যেন পাথরের মতো জমে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল। বুকের ভেতরটা যেন বিষাক্ত কোনো ক্ষততে ভরে গেল। শুভ্রকে অন্য কোনো নারীর পাশে দেখার কল্পনা করাও তার কাছে দম আটকে মরে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক।
প্রতিটা নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে শুভ্রর এই রক্তাক্ত চেহারা, এই ফোলা কালশিরে দাগগুলো সে আর নিতে পারছে না। তাকে পারতে হবে, শুধু শুভ্রর জীবনের জন্য হলেও তাকে এই মিথ্যেটা বলতে হবে। হৃদি নিজের নখ দিয়ে হাতের তালু কামড়ে ধরল, তারপর মহাযুদ্ধ করে কাপা কাপা গলায় কোনো মতে বলল, হ্যাঁ, সহ্য করতে পারবো। এই একটা শব্দ বলতে গিয়ে হৃদির মনে হলো তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শুভ্র এক মুহূর্ত দেরি করল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির চোখের ভেতর পড়ার চেষ্টা করে আবার প্রশ্ন করল, সত্যি সহ্য করতে পারবি? আমাকে অন্য কারো পাশে দেখতে তোর কষ্ট হবে না তো? হৃদির কলিজাটা মোচড় দিয়ে উঠল। শুভ্র কেন তাকে বারবার এই মরণ প্রশ্নে বিদ্ধ করছে। সে দাঁতে দাঁত চেপে কান্না আটকে কোনো মতে গলার স্বর স্বাভাবিক করে বলল, পারবো, কষ্ট হবে না। শুভ্রর চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য ফুটে উঠল। সে আবার জিজ্ঞেস করলো, কাঁদবি না তো? যখন দেখবি আমি অন্য কাউকে বউ করার জন্য কবুল বলছি বা অন্য কারো হাত ধরছি, তখন কাঁদবি না তো? হৃদি এবার চোখের জল আর আটকে রাখতে পারল না, কিন্তু মুখে অস্ফুট স্বরে বলল, না। হৃদির এই না বলা শেষ হতে না হতেই শুভ্র একদম একগুয়ের মতো জেদ ধরে বলে উঠল, তাহলে তো আমি আরও বিয়ে করব না। হৃদি অবাক হয়ে অশ্রুসিক্ত চোখে শুভ্রর দিকে তাকালো। তার সারা শরীর কাঁপছে। সে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কেন বিয়ে করবেন না কেন? শুভ্রর মুখটা অভিমানে আর যন্ত্রণায় কালো হয়ে গেল। সে অবজ্ঞা ভরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর খুব ক্লান্ত আর নিস্পৃহ গলায় বলল, হৃদি, আমার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না, তুই এখন যা এখান থেকে। হৃদির বুক ফেটে কান্না এলো। শুভ্রর এই নির্লিপ্ততা আর নিজের অসহায়ত্ব মিলিয়ে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠে সে বলল, আপনার কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না শুভ্র ভাই, আমি আর পারছি না। আপনাকে এইভাবে শেষ হতে দেখার চেয়ে আমার মরে যেতে ইচ্ছে করছে। সত্যি মরে যেতে ইচ্ছে করছে। মরে যেতে ইচ্ছে করছে। এই কথাটা শোনার সাথে সাথে শুভ্রর ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে এক ঝটকায় মাথা তুলে গর্জে উঠল, হাত দুটো খোলা থাকলে গুনে গুনে 10টা থাপ্পড় পড়তো তোর গালে। সাহস কি করে হয় তোর এমন অলক্ষণে কথা বলার? নেক্সট টাইম যদি এর একবার এই মরার কথা মুখে আনিস, তবে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। শুভ্রর এই শাসানি হৃদির মনে এক অদ্ভুত আশার আলো জ্বালিয়ে দিল। সে চোখের পানি মুছতে মুছতে ভেজা গলায় জিজ্ঞেস করলো, আমি মরলে আপনার কি? আপনার তাতে কি আসে যায়? শুভ্র সাথে সাথে কোনো উত্তর দিল না। সে আবার মাথা নিচু করে ফেলল, যেন নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। হৃদয় এবার সরাসরি হানা দিল শুভ্রর মনের গহীনে। সে বেকুল হয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসেন আমাকে? শুভ্র এক মুহূর্ত দেরি করল না। পাথরের মতো শক্ত গলায় জবাব দিল, না। হৃদয় যেন তৈরি ছিল এই উত্তরের জন্য। সে আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাহলে আমি মরলে আপনার কি যায় আসে? কেন এত রাগ দেখাচ্ছেন? শুভ্রের কাছে এই প্রশ্নের যেন কোনো যুক্তি নেই। সে অবশ গলায় শুধু বলল, জানি না। হৃদয় নিজের চোখের পানি মুছে নিয়ে খুব শান্ত কিন্তু যন্ত্রণাসিক্ত গলায় বলল, কাল আমার বিয়ে শুভ্র ভাই, কাল আমি অন্য কারো হয়ে যাব। শুভ্রর চেহারায় কোনো পরিবর্তন হলো না। সে নিস্পৃহভাবে বলল, তো? হৃদয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মানুষটাকে আসলে এত পাষাণ? সে ভাঙা গলায় আবার জিজ্ঞেস করল, আপনি কি খুশি আমি অন্য কারো বউ হয়ে যাচ্ছি? তাতে আপনি খুশি তো? শুভ্র এবারও সে একই উত্তর দিল, তাও জানি না। হৃদয় এবার আর নিজেকে সামলাতে পারল না। সে খুব কাছে গিয়ে শুভ্রর রক্তাক্ত হাতের ওপর নিজের হাতটা রাখল। এক বুক হাহাকার আর বেকুলতা নিয়ে খুব করুণ সুরে বলল, আমার একটা কথা রাখবেন? শুভ্র হৃদির ওই স্পর্শে ভেতরে ভেতরে কেঁপে উঠলেও বাইরে স্থির রইল। সে খুব নিচু স্বরে জানতে চাইল, কি? হৃদয় এবার এক বুক আশা আর আকুতি নিয়ে শুভ্রর খুব কাছে এলো। তার চোখ ফেটে জল আসছে, কিন্তু কণ্ঠে শেষবারের মতো নিজেকে উজাড় করে দেওয়ার জেদ। সে একদম শুভ্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
শুরু থেকে না আপনার মুখে ওই ভালোবাসি শব্দটা শোনার খুব ইচ্ছে ছিল আমার। অনেক স্বপ্ন বুনেছিলাম ওই একটা কথা শোনার জন্য। আজ কি শেষবারের মতো একটু বলবেন ভালোবাসি? হৃদির একের পর এক এমন কলিজা কাঁপানো কথায় শুভ্রর ভেতরে শক্ত বাঁধটা যেন ধসে পড়তে চাইছে। তার পাথর শরীরটার ভেতরে তখন হাহাকার চলছে। সে বুঝতে পারছে হৃদি যদি আর কিছুক্ষণ এভাবে থাকে তবে সে আর নিজেকে সামলাতে পারবে না। সবটুকু আগলে রাখা কঠোরতা এক নিমেষেই ধুলোয় মিশে যাবে। শুভ্র অনেক কষ্টে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে রইল। একটা শব্দ তার মুখ দিয়ে বের হলো না। শুভ্রর এই নিথর নীরবতা দেখে হৃদির বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ে পুনরায় বলল, চুপ করে আছেন কেন? একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি পূরণ করে দেবেন না? প্রমিস করছি শুভ্র ভাই, আর কখনো আপনার সামনে এসে এই আবদার করব না। শুধু একবার বলুন, একবার। শুভ্র তবুও নির্বাক। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে যেন হৃদির ওই করুণ মুখটা তাকে দেখতে না হয়। শুভ্রর এই পাথরের মতো নীরবতা হৃদিকে ভেতর থেকে একদম পিষে ফেলল। লোকটার মনে কি এক বিন্দু মায়া নেই? এত আকুতির পরেও কি একটা বার ভালোবাসি বললে আকাশ ভেঙে পড়ত? হৃদি আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। তার দম আটকে আসছে। এখানে থাকলে সে এখনই চিৎকার করে কেঁদে ফেলবে। সে অনেক কষ্টে নিজের কান্না চেপে ঝট করে উঠে দাঁড়ালো। শুভ্রর দিকে শেষবারের মতো অভিমান নিয়ে তাকে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না এই বেহায়া মুখ নিয়ে আপনার সামনে। ভালো থাকবেন আপনি আপনার এই পাথর মন নিয়ে। বলে হৃদি আর পেছনে ফিরে তাকালো না। সে পাগলের মতো দৌড়ে দরজার কাছে আসতে আচমকা এক পুরুষালী মায়াবী কণ্ঠের সুর তার কানে আশ্রে পড়ল। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। হৃদি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে থমকে দাঁড়ালো। পুরো শরীর তার কেঁপে উঠল। সে অবিশ্বাস্য চোখে ঘাট ঘুরিয়ে পেছনে তাকালো। দেখল শুভ্র ঠিক আগের মতোই মাথায় চেয়ারটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গান গাইছে। কাল তার বিয়ে, কাল সে চিরতরে অন্য কারো হয়ে যাবে, আর এই লোকটা তাকে বিদায় দেওয়ার মুহূর্তে গান গাইছে। হৃদির বুকটা মুহূর্তে হাজারো অভিমান আর যন্ত্রণায় ভেসে উঠল। এই গান যেন তার ক্ষতবিক্ষত হৃদয়ে লবণের ছিটে হয়ে লাগলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক মুহূর্ত না দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সকাল 9টা। শুভ্র আনমনে কলেজের পথে হাঁটছে, কিন্তু তার শরীরটা কেবল রাস্তায়, মন পড়ে আছে অন্য কোথাও। চারপাশের ব্যস্ততা, গাড়ির হর্ন, কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছে না। এমন সময় একটা কালো রঙের প্রাইভেট কার তীব্র গতিতে শুভ্রার একদম গা ঘেঁষে চলে যাচ্ছিল। ঠিক তখনই কারোর একটা শক্ত হাতের টানে সে ছিটকে রাস্তার পাশে এসে পড়ল। অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল শুভ্রা। বুকটা ধক করে উঠল তার। চমকে তাকিয়ে দেখল সামনে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানের চোখে মুখে তখন আগ্নেয়গিরির মতো রাগ। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কানা নাকি তুমি? চোখে দেখতে পাও না? আর এক সেকেন্ড দেরি হলে কি হতো সেটা একবার ভেবে দেখেছ? শুভ্রা কোনো পাল্টা জবাব দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ভেতরটা এতটাই বিষিয়ে আছে যে ঝগড়া করার মতো শক্তিটুকু নেই। শুভ্রার এমন বিমর্ষ চেহারা দেখে ঈশানের রাগী মুখটা মুহূর্তে নরম হয়ে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে শুভ্রা? তোমার কি খুব মন খারাপ? শুভ্রা মাথা না তুলেই খুব ধরা গলায় বলল, ভাই, আগে যখনই কোনো ডিলে যেত দিনে অন্তত একবার হলেও আমাকে ফোন দিত, কিন্তু এইবার একবারও ফোন দিল না। আমি বারবার চেষ্টা করছি কিন্তু ফোনটা বন্ধ বলছে। 2 দিন ধরে ভাইয়ার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ঈশান বুঝতে পারল শুভ্রার বুকের ভেতর কেমন ঝড় বয়ে যাচ্ছে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্ত স্বরে বলল, আরে এটা নিয়ে এত চিন্তা করো না, বস ডিলটা শেষ করেই চলে আসবে। আসলে বস এবার চাইছে কিছুটা সময় একা থাকতে, তাই কারোর সাথে যোগাযোগ করছে না, সব ঠিক হয়ে যাবে। শুভ্রা এবার ঈশানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, চিন্তা না করে থাকি কিভাবে?
একদিকে ভাইয়ার কোনো খবর নাই, অন্যদিকে হৃদিরও কোনো খোঁজ পাচ্ছি না। মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে কেউ জানে না। যে যেখানেই রাখুক না কেন, আল্লাহ যেন ওকে অন্তত সহি সালামতে ভালো রাখে। ঈশান আর কথা বাড়ালো না। শুভ্রার দুশ্চিন্তা মাখা মুখটা দেখে তার নিজেরও খারাপ লাগছে, কিন্তু সত্যিটা এই মুহূর্তে বলা সম্ভব না। সে নিজের বাইকটা এগিয়ে এনে আলতো স্বরে বলল, ওঠো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। শুভ্রাও আর দ্বিমত করল না, যান্ত্রিকভাবে বাইকের পেছনে গিয়ে বসল সে। কয়েক মিনিটের মধ্যেই ঈশান শুভ্রার কলেজের গেটের সামনে বাইক থামালো। বাইক থেকে নামার পর শুভ্রার দিকে তাকিয়ে আশ্বস্তকর ভঙ্গিতে ঈশান বলল, শোনো, একদম চিন্তা করো না বস, ঠিক আছে। আমি ক্লায়েন্টদের সাথে কথা বলে কনফার্ম হয়েছি, তাই প্লিজ রাস্তায় এভাবে আনমনে হেঁটো না, যে কোনো সময় বিপদ হতে পারে। আর সময় হলো হৃদিও ঠিক ফিরে আসবে, এখন যা, মন দিয়ে ক্লাস করো। বলে ঈশান বাইক স্টার্ট দিয়ে হুশ করে রাস্তা দিয়ে চলে গেল। কিন্তু কিছুটা পথ যেতে ঈশানের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। ঈশান বাইক থামিয়ে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কিছু একটা শোনার সাথে সাথেই ঈশানের চোখে মুখে এক পৈশাচিক আনন্দ আর বিজয়ী হাসি ফুটে উঠল। ফোনটা পকেটে রেখে সে বিড়বিড় করে নিজের মনে বলল, বস, আপনি সত্যি অসাধারণ, মানতেই হবে। আপনার মাথায় বুদ্ধি আছে অনেক। বলে সে পূর্ণ গতিতে বাইক চালিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। আসলে পর্দার আড়ালের কাহিনীটা হলো, শুভ্র যে এখন নির্বাণের ডেরায় বন্দী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, সেটা ঈশান শুরু থেকেই জানে। কিন্তু বাড়ির লোক জানলে হুলস্থুল পড়ে যাবে বলে ঈশান কৌশলে শুভ্রর বাবা সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীকে বুঝিয়ে রেখেছে যে শুভ্র একটা অত্যন্ত জরুরি ডিলে দেশের বাইরে গেছে। হাতে একদম সময় ছিল না বলে কাউকে জানিয়ে যেতে পারেনি, আর ডিল শেষে সে কিছুটা সময় একা থাকতে চায়, তাই যেন কেউ তাকে ফোন দিয়ে বিরক্ত না করে। লাল টকটকে বেনারসি শাড়ি, গায়ে ভারী গয়না আর চুলে তাজা গোলাপের সুগন্ধ সব মিলিয়ে অপূর্ব এক রাজকন্যের মতো বউ সেজে বসে আছে হৃদি। কিন্তু হৃদির কাছে আজ এই দামি বেনারসিটাকে বিয়ের শাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে এক টুকরো সাদা কাফনের কাপড়, যা দিয়ে কিছুক্ষণ পরই তাকে জ্যান্ত কবর দেয়া হবে। হৃদির চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, চোখের নোনা জলে কাজল লেপটে একাকার হয়ে গেছে। কিন্তু সেদিকের তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে শুধু পাথরের মতো মাথা নিচু করে নিজের নিঃশব্দ হাহাকারগুলো ঝরিয়ে দিচ্ছে। কতটা যে ভালোবাসে সে শুভ্রকে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে, যার জন্য বউ সাজবে বলে কত দিন রাত স্বপ্ন দেখেছে। আজ সেই শুভ্র নামক মানুষটাকে সে চিরতরে হারিয়ে ফেলছে। আজ তার এই সাজ, এই রূপ সবই অন্য কার জন্য। হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাসে মনে হচ্ছে কেউ যেন বিষ ঢেলে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই সব শেষ করে দিয়ে মরে যেতে। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। হাতের মুঠোয় বেনারসির ঘোমটার কোনাটা খামছে ধরে ডুকরে কেঁদে উঠল সে। তার অস্ফুট আর্তনাদ যেন দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছে। শুভ্র ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনাকে যে কত ভালোবাসি তা যদি আপনি আজ একবার বুঝতেন। এই বিয়েটা হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। আমি শেষ হয়ে যাব শুভ্র ভাই, মরে যাব আমি। বাইরে ড্রয়িং রুমে শেরওয়ানি পরে একদম বর বেশে বসে আছে নির্বাণ। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বিজয়ী হাসি। আজ তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আজ সে তার প্রিয় মায়াবীকে চিরতরে নিজের করে নিতে যাচ্ছে। বিয়েটা যাতে সকাল সকাল মিটে যায় সেজন্য নির্বাণ আগে ভাগেই সব ব্যবস্থা করে রেখেছে। কাজী সাহেব, দুজন গার্ড আর নির্বাণের বোন নেহা হৃদির রুমে ঢুকলো। হৃদি তখনও মূর্তির মতো চুপচাপ বসে আছে। তাদের ভেতরে ঢোকার শব্দ শুনেও হৃদি কোনো রিয়াকশন দেখালো না, যেন তার ভেতরে প্রাণ নেই। সে স্রেফ একটা সাজানো পুতুল। কাজী সাহেব হৃদির সামনে বসে রেজিস্টার খাতাটা এগিয়ে দিলেন। তারপর একটা কলম তার চোখের সামনে ধরেই খুব নিচু স্বরে বলেন, মা, এখানে একটা সই করো। কিন্তু হৃদি এক চুলো নড়ল না। তার সারা শরীর যেন পাথরে পরিণত হয়েছে। হৃদির এই নীরবতা দেখে নেহা বিরক্ত হয়ে বলে উঠল, দেখো হৃদি, এখন আর ঢং করো না তো, চুপচাপ সাইন করো।
তোমার কপাল ভালো যে তোমার ভাইয়ের মতো একজনের বউ হতে যাচ্ছে আমার, না হলে তোমার মতো আনকালচার্ড একটা মেয়ে আমার ভাবি হবে এটা তো ইম্পসিবল ছিল। হৃদি তবু নির্বাক। নেহার বিষাক্ত কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছালই না। সে কেবল এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। নেহা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির হাতের কবজিটা সজোরে চেপে ধরল। জোর করে আঙুলের ফাঁকে কলমটা গুজে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সই কর হৃদি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল খুব খারাপ হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। হৃদি আর পারল না, তার ভেতরে জমে থাকা সবটুকু কান্না আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো। সে ঝাপসা চোখে নেহার দিকে তাকে আর্তনাদ করে উঠল, নেহা আপু, তুমি তো ভালোবাসার মর্ম বোঝো। তুমি তো জানো কাউকে মনে ঠাঁই দিলে আর কাউকে সেখানেও বসানো যায় না সেখানে। তাহলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারো নামের পাশে আমি সই করি কি করে? নেহা আপু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি এই কাগজে সই করতে পারবো না, আমার হাত সরছে না। শুভ্রকে ভালোবাসি। হৃদির মুখে এই একটা স্বীকারোক্তি শোনা মাত্রই নেহার মনে হলো কেউ যেন তার কানে ফুটন্ত সীসা ঢেলে দিল। ঈর্ষায় তার মুখটা বিকৃত হয়ে গেল। সে কোনো কথা না শুনে পৈশাচিক শক্তিতে হৃদির হাতটা চেপে ধরল। হৃদি বাধা দেওয়ার চেষ্টা করলো, হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু নেহার উন্মত্ত শক্তির কাছে সে পেরে উঠল না। এক প্রকার দস্তাদস্তি করে নেহা হৃদির কাপা কাপা হাত দিয়ে রেজিস্ট্রি খাতার পাতায় সই করিয়ে নিল। সইটা শেষ হতে হৃদি দুই হাতে মুখ ঢেকে ভেঙে পড়ল। তার মনে হলো এই কলমের আঁচড় তার জীবনের শেষ আশাটুকু কেড়ে নিল। নেহা তখন হৃদির দিকে ঝুঁকে এসে হিমশীতল গলায় বলল, বাস, এখন থেকে তুই আইনগত আমার ভাইয়ের সম্পত্তি, তাই এখন থেকে তোর মুখে শুধু আমার ভাইয়ের নাম থাকবে। খবরদার হৃদি, শুভ্র শুধু আমার। নেক্সট টাইম যদি ওর নাম তোর মুখে শুনি তবে তার ফল হবে ভয়াবহ। বলেই কাজী সাহেবের দিকে ফিরে তর্জনী উস্তি আদেশ দিল, বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করুন, বিয়ে পড়ানো শুরু করুন এখনই। কাজী সাহেব চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন, দিনমোহর ধার্য করা হয়েছে 5,25,00,001 টাকা, এর মধ্যে নগদ। ঠিক সেই মুহূর্তে নেহার ফোনে একটা কল আসলো। নেহা বিরক্তি ভরে তাকিয়ে বারান্দার দিকে চলে গেল। হৃদি তখন পাথরের মতো বসে আছে, তার কানে কোনো কথা ঢুকছে না। সে শুধু ভাবছে আজ থেকে সে অন্য কারো হয়ে যাচ্ছে। তার সমস্ত অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। কাজী সাহেব রেজিস্টার খাতাটা সামনে টেনে নিয়ে প্রায় ফিসফিস করে নিচে সরে বললেন, 5,25,00,001 টাকা দিনমোহর ধার্য করিয়া জনাব সোহান চৌধুরী সাহেবের সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীর সহিত আপনার বিবাহ সম্পূর্ণ করার প্রস্তাব রাখিতেছি। আপনি কি এই বিবাহে রাজি আছেন? মা বলুন কবুল। হৃদি তখন এক ঘরের মধ্যে তার কানে বাজছে শুধু শুভ্র সেই গান আর শেষবার বলা কঠোর কথাগুলো। আশেপাশে কে কি বলছে, বরের নাম কি বলছে, কিছু তার মাথায় ঢুকছে না। সে শুধু জানে তাকে এই কাজটা করতে হবে শুভ্রকে বাঁচানোর জন্য। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দৃষ্টি ঝাপসা। সে বরের নামটা শোনা বা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করেই বিড়বিড় করে বলে উঠল, কবুল। পরপর 3 বার জ্যান্ত লাশের মতো শব্দটা উচ্চারণ করল হৃদি। সে জানলই না এই একটা শব্দে সে কার সাথে নিজের জীবনটা বেঁধে ফেলল। কাজী সাহেব হৃদির রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। চারপাশে একটা থমথমে নীরবতা, কিন্তু নির্বাণের চোখে মুখে তখন রাজত্ব পাওয়ার নেশা। কাজী সাহেব নিয়ম অনুযায়ী নির্বাণের সই দেওয়ার আগেই তাড়াহুড়ো করে বিয়ে পড়ানো শুরু করলেন। সম্ভবত নির্বাণের দাপট আর উত্তেজনার কাছে কাজী সাহেবও কিছুটা তটস্থ হয়ে পড়েছিলেন। কাজী সাহেব রেজিস্টার খাতাটা নির্বাণের সামনে মেলে ধরে গম্ভীর গলায় বললেন, 5,25,00,001 টাকা দিনমোহর ধার্য করিয়া তাসনিন হৃদিকার সহিত আপনার বিবাহ সম্পূর্ণ করার প্রস্তাব রাখিতেছি। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। নির্বাণ তখন খুশিতে আত্মহারা। তার কয়েক বছরের প্রতীক্ষা আজ শেষ হতে চলেছে। মায়াবী আজ থেকে তার ব্যক্তিগত সম্পত্তি হবে।
নির্বাণ অত্যন্ত উত্তেজিত হয়ে বিজয়ী হাসি ঠোঁটে নিয়ে কবুল শব্দটা বলার জন্য যেই না মুখটা ফাঁক করলো, ঠিক তখনই অদূরে দাঁড়িয়ে থাকা একদম বজ্র কণ্ঠে চারপাশ কাঁপিয়ে কেউ একজন বলে উঠল, কবুল, কবুল, কবুল। ড্রয়িং রুমে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। বরের মুখ থেকে কবুল বেরোনোর আগেই অন্য কারো বজ্রকণ্ঠের সে 3 বার ঘোষণা পুরো পরিবেশটাকে বরফ করে দিয়েছে। নির্বাণ রাগে হিতেহিত জ্ঞান হারিয়ে পেছনে ঘুরে একরাশ বিশ্রী গালি দিতে গিয়েও মাঝ পথে থেমে গেল। তার চোখের মনে স্থির হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। সে দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নির্বাণের রক্ত মাথায় চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে এসে শুভ্রর চোয়াল লক্ষ্য করে সজোরে একটা ঘুষি বসে দিল। শুভ্রর টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে গেল। ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নির্বাণ বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কি করে হয় রে শুয়োরের বাচ্চা, আমার অধিকারের জায়গায় কবুল বলার? তোকে তো আজ আমি জ্যান্ত কবর দেব কুত্তার বাচ্চা। বলে নির্বাণ আবার ঝাঁপিয়ে পড়তে চাইল শুভ্রের ওপর, কিন্তু এবার দৃশ্যপট বদলে গেল। শুভ্র নিজের শরীরের শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নির্বাণের ধেয়ে আসা হাতটা মাঝ পথে মট করে মুছড়ে দিল। ব্যথায় নির্বাণ কোকিয়ে ওঠার আগে শুভ্র তাকে হ্যাঁচকা টানে একদম নিজের কাছে নিয়ে এলো। দাঁত কিরমির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাস নির্বাণের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ইউ ফাকিং পিস অফ শিট। এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে আমি তোর হাতের খেলনা। তোর এই গুষ্টি মারা রাগ আর দুপাশা শক্তি আমি আমার আন্ডারওয়্যারের নিচে রাখি, বুঝলি খানকির পোলা? বাপের পয়সায় আর গুন্ডা পুষে লাফাচ্ছিস? তোর ওই ইগো আমি আস্তের পুদে ঢুকিয়ে দেব। তুই ভাবলি কি করে যে শুভ্র চৌধুরীর জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? বেজন্মার বাচ্চা। শুভ্রর এমন রুদ্রমূর্তি আর মুখের এই নোংরা গালি শুনে নির্বাণের মতো খুনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর হাতের মুঠি যেন লোহার সরাসি, যা নির্বাণের হাড় গুড়িয়ে দেওয়ার উপক্রম করছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডদের এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সেই হিতাহিত জ্ঞান হারিয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি দেখছিস তোরা? দাঁড়িয়ে তামাশা দেখছিস? ধর এই কুত্তার বাচ্চাকে এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে কে। নির্বাণের কথা শেষ হওয়ার আগে শুভ্র সজোরে এক ধাক্কা মারল তার বুকে। নির্বাণ টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কুকিয়ে উঠে সে আবারও পাগলের মতো চিৎকার করতে লাগলো, ওই জানোয়ারের বাচ্চারা, তোদের চোখ বন্ধ হয়ে গেছে? দেখছিস না ও আমাকে মারছে? ধর এই শালাকে। কিন্তু পরের মুহূর্তে ড্রয়িং রুমের দৃশ্যটা পাল্টে গেল এক বিভৎস নিস্তব্ধতায়। নির্বাণের নির্দেশে গার্ডরা নড়ে চড়ল ঠিকই, কিন্তু তাদের বন্দুকের নল শুভ্রর দিকে না ঘুরে গেল খোদ নির্বাণের দিকে। চারদিক থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নির্বাণের কপাল আর বুকে তাক করা। নিজের কেনা কুত্তাদের নিজের দিকে এভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নির্বাণের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাসে তোতলামি করে চিৎকার করে উঠল, কি করছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমাকে গুলি তাক করেছিস? বিশ্বাসঘাতক সুরের বাচ্চারা, তোদের আমি জ্যান্ত কবর দেব। শুভ্র মেঝের রক্তমাখা থুতু একপাশে ফেলে খুব তাচ্ছিলের সাথে নিজের কান দুটো আঙুল দিয়ে চেপে ধরল, যেন নির্বাণের চিল্লানি তার কাছে বিষ ঢালছে। সে শান্ত পায় নির্বাণের সামনে গিয়ে নিচু হয়ে বসল। তারপর দাঁত বের করে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আহ, একটু আস্তে চিল্লা না রে ফাক ফেস, গলাটা নিচে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুত্তারা আমার অনেক আগেই পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা থার্ড ক্লাস ইডিয়েটকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না? এতদিন তুই যে জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালের সুতোটা শুরু থেকে আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদেই নিজে ধরা খেয়েছিস, শালা লুজার। শুভ্রর কথাগুলো নির্বাণের মাথায় ঢুকছিল না। সে মূর্তির মতো থমকে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে
শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার সেই দাপট, সেই অহংকার যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেছে। শুভ্র নির্বাণের এই অবস্থা দেখে বাঁকা হাসলো, তারপর পৈশাচিক শান্ত গলায় বলল, কিরে বাল, কিছু বুঝতে পারছিস না? জাস্ট স্টিল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। শুভ্র চোখের ইশারা দিতেই একজন গার্ড ঝড়ের গতিতে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডের এক হাড় কাঁপানোর নিস্তব্ধতা। ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভেতরে ঢুকলো। বুটের শব্দে মেঝে কেঁপে উঠল। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলিট ফোর্সের গার্ড, আর তাদের সামনে বুক চিতিয়ে ঢুকলো ঈশান। ঈশান ঘরে ঢুকেই শুভ্র রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকে আটকে উঠল। সে রুদ্ধশ্বাসে বলল, বস, আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে কুত্তার বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুজে বুঝালো সে ঠিক আছে। এদিকে নির্বাণের চোখের মণি তখন চরক গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রর সামনে জিভ বের করা কুকুরের মতো আজ্ঞাবহ হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেল? কেন সে নির্বাণের পায়ের নিচে পড়েছিল? নির্বাণের এই হাজার প্রশ্ন আর ধোঁয়াশার মাঝেই ঈশান একটা মোটা ফাইল বের করল। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রর ঠিক পাশে হাত বেঁধে দাঁড়ালেন। ঈশান ফাইলটা নির্বাণের কুৎসিত মুখের সামনে মেলে ধরে চড়া গলায় তার আসল পরিচয় উগরে দিতে লাগল। আরহাম খান নির্বাণ, ছোটবেলা থেকেই যা রক্তে খুনাখুনি আর মারামারি। ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এই শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে এই জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি ওর। সেখানেও সে 19 জনকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তোর সেই পাপের সব অকাট্য প্রমাণ এই ফাইলে জলজল করছে কুত্তার বাচ্চা। কথাগুলো শোনামাত্র নির্বাণের কলিজায় শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। যে অন্ধকার অতীত সে মাটির নিচে পুঁতে এসেছিল, শুভ্র সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নেহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে এভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসে নিজের মুখে হাত দিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো, মেঝের ওপর হাঁটু গেড়ে বসল নির্বাণের ঠিক সামনে। নির্বাণের চোখে তখন অবিশ্বাসের ঘোর। ঈশান ওর কানের একদম কাছে মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করে বলল, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, এতদিন কাকে খাঁচায় আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস। সত্যিটা শুনবি? শুনলে তোর কলিজা ওখানেই ফেটে বের হয়ে আসবে। নির্বাণ ফ্যালফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুতেই খেলছে না, এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রর কাছে এত ক্ষমতা এলো কোত্থেকে? সে কিভাবে নির্বাণের লন্ডনের অন্ধকার অতীতের হাড়ির খবর বের করলো? নির্বাণের এই হাজার প্রশ্নের ঝড়ের মাঝে ঈশান আবার ফিসফিসিয়ে বলল, কিংসুক নামটা কি কখনো শুনেছিস? নামটা শোনামাত্র নির্বাণের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বুকের ভেতরটা সত্যি দপ করে উঠল তার। কিংসুক আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট, যার নাম শুনলে বাঘা বাঘা মাফিয়াদের হাঁটু কাঁপে। নির্বাণের মতো সিসকে গুন্ডারা বহুবার চেয়েছে তার ছায়ায় দেখা পেতে, তার সাথে হাত মেলাতে, কিন্তু কিংসুক তো সেই ধোঁয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে কি সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সেই ত্রাস? নির্বাণের মাথা ঝিমঝিম করতে লাগলো। পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে যাচ্ছে। নির্বাণের এই কুকড়ে যাওয়া অবস্থা দেখে ঈশান এক বিভৎস হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের গর্তে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই রিদির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলি। জানিস তো, বস সবসময় জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার স্বরূপে ফেরে তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলি, না হলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুটত না। ঈশান একটু থেমে নির্বাণের কপালে আঙুল নিজের দিয়ে টোকা দিয়ে বলল, আসলে বস জানতো
ও যদি সরাসরি কিংসুক হয়ে তোর সামনে আসতো তবে তুই রিদিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত, বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করে তোর খাসে ধরা দিয়েছে যাতে তুই ওকে দুর্বল ভেবে নিশ্চিন্ত থাকিস। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এখন শান্তিতে জেলে যা আর সারা জীবন পচে পচে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। নির্বাণ এখন এক জ্যান্ত লাশ। যে রিদিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল, সেই রিদির ভালোবাসার মানুষটাই যে তার জম হয়ে দাঁড়াবে সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। ম্যাজিস্ট্রেট অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রর সামনে এসে দাঁড়ালেন। শুভ্র রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি বললেন, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা পাচ্ছি না। আসলে এই খুনের মামলাগুলো বহুবার টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও এই জাল ছিঁড়তে পারিনি। অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে যে অসাধ্য সাধন করলেন তাতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেয়ারটা আপনারই হওয়া উচিত ছিল। শুভ্র কোনো উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি তখন অন্য কোথাও। পুলিশ যখন নির্বাণকে হাতকড়া পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে, ঠিক তখনই নেহা চিৎকার করে উঠল। সে শুভ্রর দিকে আঙুল উঁচিয়ে হিসিয়ে বলল, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাইয়া এখন রিদির হাজবেন্ড। তুমি ওকে জেলে পাঠালে রিদির কি অবস্থা হবে ভেবে দেখেছ? ও কি আর সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার অধিকার তোমায় কে দিয়েছে? নেহার এই করুণ আর বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নেহার একদম সামনে গিয়ে সে দাঁত বের করে বলল, সিসি ম্যাম, তক্কু নেহা ম্যাম, আপনি তো দেখছি বড় সড়ো দুটো ভুল করে ফেলেছেন। এক, আপনি হয়তো উত্তেজনার চোটে কাবিননামায় কি লেখা ছিল সেটা পড়ার সময় পাননি। আর দুই, বিয়ে পড়ানোর সময় ওই মোক্ষম সময় আপনি নিজেই তো ঘরে ছিলেন না। কোনো এক আননোন নাম্বারে ফোন ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। মনে পড়েছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমরাই দিয়েছিলাম। ঈশানের কথায় নেহার কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাস্যে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান মজা পর ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে বলল, কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসার ওই কিস্সাটা শোনাও তো। সত্যিটা জানলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে কাবিননামার খাতাটা নেহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি পাঠ করলেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাসনিন রিদিকা স্বামী হিসেবে সোহান চৌধুরীর সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীকে কবুল করিয়াছে। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেক তাসনিন রিদিকা এখন সাইফান শুভ্র চৌধুরীর বিবাহিত স্ত্রী। নেহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ছো মেরে কাজীর হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখল। হ্যাঁ, ঠিক তাই লেখা। বর হিসেবে সাইফান শুভ্র চৌধুরীর নামেই সেখানে জলজল করছে। নিজের অজান্তেই সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রর সাথে রিদির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস্য সত্যে স্তব্ধ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র তার ভাঙা গলায় কিন্তু দৃঢ় স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নতুন করে বিয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে রিদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে আছে। তার সমস্ত সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ থেকে সে অন্য কারো স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ এক অধ্যায়। চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বোনা যাবে না, বলা যাবে না ভালোবাসি। এখন থেকে নির্বাণ নামক ওই জানোয়ারটার সাথে তাকে সংসার করতে হবে। ভাবতেই হৃদির গা গুলিয়ে উঠছে। বিষাদ আর ঘৃণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝে হঠাৎ ক্যাস ক্যাস শব্দে দরজাটা খুলে গেল। হৃদি চমকে দরজার দিকে তাকালো। দেখল সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখ মুখ এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মাত্র হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। কিন্তু পরক্ষণে মনে পড়ল সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো ঘুরে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কান্না ভেজা অভিমান ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে।
আপনার মুখটা আমি দেখতে চাই না। এখন আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না। কেন এসেছেন একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান, হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। খোদার দোহাই লাগে আপনি চলে যান। কথাগুলো তীরের মতো ছুঁড়ে দিলেও হৃদির বুক ফেটে যাচ্ছিল। মানুষটাকে চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানায় বসে পড়ল। হৃদির আগে ফুঁসে উঠে বলল, কি হলো? কানে কথা ঢোকে না? আপনাকে বের হতে বলছি না, বের হন এখনই। হৃদির এই তীব্র অভিমান আর রাগ দেখে শুভ্র ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির এই অধিকার বোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল, পাগল পাগল মন আমার তোমায় ভালোবাসে, কিছুই সে বোঝে না তো, চাই যে তোমার পাশে, চাই যে তোমায় পাশে। আচমকা শুভ্রের মুখে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময়ে আর বিরক্তিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখন অপলক দৃষ্টিতে দেখছিল তার মনমোহনীকে। চোখের গাঢ় কাজল, কপালে ছোট্ট টিপ আর লাল টকটকে বেনারসি সব মিলে হৃদিকে সত্যি এক মোহময়ী কণের মতো লাগছে। মনে হচ্ছে সে যেন এই বাসর ঘরে শুভ্রর জন্যই প্রতীক্ষায় ছিল। শুভ্রর এমন সম্মোহনী দৃষ্টি দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে বা হাত দিয়ে শাড়ির আঁচলটা শক্ত করে মুচড়ে ধরে ধরা গলায় বলল, চলে যান বলছি, আমার স্বামী দেখলে কিন্তু খুব রাগ করবে, প্লিজ যান। স্বামী শব্দটা শোনামাত্র শুভ্রর চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। বুকের ভেতর একটা তীব্র জেলাসি এবং ঈর্ষা মোচড় দিয়ে উঠল। সে ঝট করে হৃদির চিবুকটা আলতো কিন্তু দৃঢ়ভাবে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হৃদির চোখের গভীরে চোখ রেখে খুব গম্ভীর আর ভারী গলায় বলল, স্বামীর জন্য দেখি দরদ খুব উথলে পড়ছে, তা জানাবা কোন স্বামীর কথা বলছেন শুনি। হৃদি রাগে আর অভিমানে ফুঁসে উঠে শুভ্রর হাতটা সজোরে ঝাটকা দিয়ে সরিয়ে দিল। নিজের ভেতরে সবটুকু জ্বালা উগরে দিয়ে বলল, কোন স্বামী আবার? যার সাথে কিছুক্ষণ আগে আমার এই হাতের সই আর কাজী সাহেবের কলম সাক্ষী রেখে বিয়ে হয়েছে, তার কথা বলছি। শুভ্র এবারে একটু বাঁকা হাসলো। হৃদির চোখের মনির দিকে তাকে নির্বিকার গলায় প্রশ্ন করল, তা আপনার কোন মহান স্বামীর সাথে বিয়ে হয়েছে শুনি। হৃদি এবার বিরক্তিতে ফেটে পড়ল, জেদের বশে বলে উঠল, কার সাথে আবার? একটা জানোয়ার না, মানে নির্বাণের সাথে বিয়ে হয়েছে আমার। নির্বাণ এখন আমার বাকি শব্দটা উচ্চারণ করার আগেই শুভ্রর হাতের আঙুলগুলো সাপের মতো এসে হৃদির ঠোঁট দুটো গোল করে চেপে ধরল। হৃদি থমকে গেল। শুভ্রর চোখের মনি এখন নেশাক্ত আর ভয়ঙ্কর। সে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় হিসিয়ে বলল, বাকি শব্দগুলো ওখানে আটকে থাকো, আর বের করার দরকার নেই। আর নেক্সট টাইম যাতে এই ঠোঁট দিয়ে অন্য কোনো ছেলের নাম না শুনি, না হলে এই সুন্দর ঠোঁট দুটো কেটে সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, বুঝলি। শুভ্রর এই হঠাৎ পাগলামি আর অদ্ভুত আচরণের হৃদি একদম ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। লোকটা কি সত্যি পাগল হয়ে গেল? তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল, অথচ সে এখন উল্টো শাসন করছে। হৃদি যখন নিজের ভাবনার জালে আটকে আছে, তখন শুভ্র হঠাৎ খুব যত্ন করে হৃদির মাথার লাল টকটকে ঘোমটাটা টেনে ঠিক করে দিল। তারপর শান্ত গলায় বলল, চলেন এখন যাওয়া যাক। হৃদি ভুরুকুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কোথায় যাব? শুভ্র এবার হৃদির মুখের ওপর একদম ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস হৃদির নাকে মুখে আছড়ে পড়ছে। সে নিঃশ্বাসের ঝাপটায় হৃদির শরীরটা যেন অবশ হয়ে এলো। শুভ্র এক পলক হৃদির কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সামনে এসব ফালতু প্রশ্ন একদম কম করবি। কথাটা শেষ করে শুভ্র এক মুহূর্ত সময় দিল না। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে এক হ্যাঁচকায় পাজা কোলে তুলে নিল। হৃদি আতঙ্কে আর লজ্জায় শুভ্রর গলার উপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। শুভ্র হৃদিকে পাজা কোলে তুলে নিয়ে শটান ড্রয়িং রুমের মাঝখানে কাজী সাহেবের সামনে বসিয়ে দিল। পুরো ঘর নিস্তব্ধ।
নেহা একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে নিজের করে নিচ্ছে। এই দৃশ্য দেখার চেয়ে মৃত্যু যেন তার কাছে শ্রেয় ছিল। দূরে পুলিশের কর্ডনের মাঝে হাতকড়া পড়া অবস্থায় দাঁড়িয়ে আছে নির্বাণ। তার লোলুপ দৃষ্টি এখনো তার মায়াবীর দিকে আটকে আছে। হৃদিকে আজ লাল বেনারসিতে অপার্থিব সুন্দর লাগছে, অথচ এই সাজটা হওয়ার কথা ছিল নির্বাণের জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ যে সে শুধুই দর্শক। শুভ্র কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে হুকুমের সুরে বলল, সকলের সামনে পুনরায় আবার বিয়ে কাজ শুরু করুন। হৃদি যেন আকাশ থেকে পড়ল, সে অবিশ্বাসের চারদিকে তাকাচ্ছে। নির্বাণকে পুলিশ ধরে রেখেছে। নেহা মরা মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তার পাশে বসে আছে স্বয়ং শুভ্র। এসব কখন হলো? এই পুলিশও বা আসলো থেকে? হৃদি যখন নিজের ভাবনার জলে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই শুভ্র তার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নিল। হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, তামাশা দেখার অনেক সময় পাবি, আপাতত এদিকে মন দে। শুভ্রর তপ্ত নিঃশ্বাসে হৃদির সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে বাধ্য মেয়ের মতো সামনের দিকে তাকালো। কাজী সাহেব এবার গলা ঝেড়ে শুভ্রকে জিজ্ঞেস করলেন, বাবা, কাবিননামার টাকা কি আগেরটাই রাখবো নাকি কোনো পরিবর্তন হবে? শুভ্র একবার আর চোখে হৃদির দিকে তাকালো। হৃদির সেই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তার ঠোঁটের কোণে একটা বিজে হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে দরাজ গলায় বলল, যেহেতু কাবিননামা ছাড়া বিয়ে হয় না, তাই সেখানে যত টাকায় লিখুন না কেন আমার ধন সম্পত্তি কোনোদিন খালি হবে না। তবে যেহেতু নিয়ম মেনে টাকা লিখতে হয়, তাহলে 10 কোটি টাকা লিখে দেন। আর তার পাশে এটাও লিখে দিবেন যে এই সাইফান শুভ্র চৌধুরীকে চিরতরে কন্যা তাসনিন হৃদিকার নামে লিখে দেওয়া হলো। এখন থেকে এই মানুষটার একমাত্র মালকিন শুধু তাসনিন হৃদিকা। শুভ্র রমন পাগলাটে আর রাজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। হৃদি অবিশ্বাসে বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে রইল। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি জেগে আছে নাকি অসহ্য যন্ত্রণায় মস্তিষ্ক বিকৃত হয়ে কোনো রঙিন স্বপ্ন দেখছে? একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে নাকি? উত্তেজনায় আর ভয়ে হৃদি নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। উফ, বেশ ব্যথা পেল সে, কিন্তু কই? চারপাশের এই দৃশ্য তো বদলালো না, স্বপ্ন তো ভাঙল না। হৃদির এই ঘোর লাগা ভাবনার মাঝেই কাজী সাহেব বিসমিল্লাহ বলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। দিনমোহর আর সাক্ষীদের নাম ধাম পড়ে তিনি গম্ভীর গলায় হৃদিকে উদ্দেশ্য করে বলল, মা তাসনিন হৃদিকা, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হৃদি বিষয়ে হা হয়ে গেছে। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তাকে পাথরের মতো বসে থাকতে দেখে শুভ্র বিরক্তি নিয়ে তাকালো। দরাজ গলায় শাসন করার ভঙ্গিতে বলল, কানে শুনতে পাসনি, কবুল বল। শুভ্র সেই পরিচিত কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে হৃদির ধ্যান ভাঙল। কাজী সাহেব আবারও নরম গলায় বলেন, মা দেরি করো না, বলো কবুল। হৃদির কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে ঈশান একটু এগিয়ে এসে মুচকি হেসে বলল, হৃদি, প্রিয় মানুষকে এভাবে হাতের নাগালে পেলে সেই সুযোগ ছাড়তে নেই। জলদি জলদি কবুলটা বলে দাও। আর শোনো, এটা কোনো স্বপ্ন নয়, একদম ধ্রুব বাস্তব। তোমার আর বছরই বিয়ে হচ্ছে। হ্যাঁ? হৃদি যেন এখনো বিশ্বাস করতে পারছে না শুভ্র তাকে বিয়ে করছে। হৃদিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র এবার চূড়ান্ত বিরক্ত হওয়ার ভান করল। সোফা থেকে ওঠার উপক্রম করে বলল, ঠিক আছে, বলতে হবে না, তোর এই বালের বিয়ে আমি করতামই না। বলে শুভ্র যেই না উঠে দাঁড়াতে নিবে, অমনি হৃদি আতঙ্কে আর তাড়াহুড়োয় এক নিঃশ্বাসে 3 বার চিৎকার করে বলল, কবুল কবুল কবুল। হৃদির এই মরিয়া ভাব দেখে শুভ্র বাঁকা হাসল। সে আবার হৃদির পাশে আয়েশ করে বসে আলতো গলায় বলল, আরে একটু দম তো নে। কাজী সাহেব হা হা করে হেসে ফেললেন। তিনি নিয়ম অনুযায়ী হৃদিকে নিয়ে আবারও 2 বার কবুল বলিয়ে নিলেন। হৃদির এবার এক মুহূর্ত দেরি না করে গড় গড় করে বলে দিল। এরপর শুভ্রর পালা। কাজী সাহেব শুভ্রের কাছ থেকে সই নিয়ে তাকে কবুল বলতে বললেন। শুভ্র তো তৈরি ছিল, সেও বিন্দুমাত্র দেরি না করে স্পষ্ট স্বরে নিজের সম্মতি জানিয়ে দিল। সব নিয়মকানুন আর আইনি প্রক্রিয়া মেনে অবশেষে পূর্ণতা পেল 2টি বিভাগী হৃদয়।
কাজী সাহেব মোনাজাতের জন্য হাত তুলে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন আইনগত ও শরিয়া মোতাবেক স্বামী স্ত্রী। পুরো ড্রয়িং রুমে তখন এক পবিত্র স্তব্ধতা। কাজী সাহেব দোয়া ধরলেন। শুভ্র, হৃদি, ঈশান, ম্যাজিস্ট্রেট, অফিসার, পুলিশ আর গার্ডরা সবাই হাত তুলে আমিন বলছে। কেবল দুজন মানুষ সেই দোয়ায় শরিক হতে পারল না, নির্বাণ আর নেহা। তাদের দুজনের চোখেই এখন সীমাহীন শূন্যতা। নেহার চোখে শুভ্রকে চিরতরে হারানোর দহন, আর নির্বাণের চোখে তার মায়াবীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার হাহাকার। কাজী সাহেব দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। পুরো ড্রয়িং রুমে তখন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু হৃদি, সে তখন খুশিতে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবটুকু ভয়, সবটুকু হাহাকার এক নিমেষেই কর্পূরের মতো উবে গেছে। সে বসা থেকে এক ঝটকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল শুভ্রকে। পাশে কত মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব ভুলে গিয়ে সে শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কল্পনা করিনি আমার অন্ধকার হয়ে আসা জীবনটাকে আল্লাহ এভাবে আলো করে দিবেন। আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমাকে সত্যি বিয়ে করেছেন। আমি আজ কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকু জানি, আই লাভ ইউ, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। হৃদিরে আকস্মিক ও উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে পুরো ড্রয়িং রুম এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির শরীরের উষ্ণতা আর তার মনের এই সরল স্বীকারোক্তি শুভ্রকে যেন অবশ করে দিয়েছে। ঈশান পরিস্থিতি সামাল দিতে মুচকি হেসে জোরে হাততালি দিয়ে উঠল। তার সাথে সাথে সব গার্ডরাও হাততালি দিয়ে এই নতুন দম্পতিকে অভিনন্দন জানালো। কিন্তু এই দৃশ্য দেখার ক্ষমতা নেহার ছিল না। তার ভেতরটা এখন প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেও তো ভালোবেসেছিল, তবে কেন তার কপালে শুধু শূন্যতা? আল্লাহ কেন শুভ্রকে অন্য করে দিল? হিংসে আর অপমানে নেহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখ পড়ল টি টেবিলের ওপর রাখা ফল কাটার ধারালো ছুরিটার দিকে। বিদ্যুৎ বেগে নেহা এগিয়ে গিয়ে ছুরিটা হাতে তুলে নিল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই নেহার এদিকে হ্যাঁচকা টানে শুভ্রের বুক থেকে ছাড়িয়ে আনলো। তারপর বাম হাতের কনুই দিয়ে হৃদির গলা সজোরে চেপে ধরে ডান হাতের ধারালো ছুরিটা একদম তার কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরল। নেহার চোখ মুখ তখন ডাইনির মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে পাগলের মতো চিৎকার করে শুভ্রর দিকে তাকে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক দেখেছি তোদের এই প্রেমের খেলা। কেন রে, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমিও তো তোকে জান দিয়ে ভালোবেসেছিলাম। আমার সব পাগলামি তো তোকে পাওয়ার জন্যই ছিল। কেন তবে আমাকে বিয়ে করলি না? কেন এই পথের মেয়েটাকে নিজের করে নিলি? কেন কেন? নেহার গলার চিৎকারে পুরো ঘর আবার নরককুণ্ডে পরিণত হলো। হৃদি আতঙ্কে জমে গেছে। হৃদির ধারালো ফলাটা তার গলায় বিঁধছে। শুভ্রর চোখের মনি মুহূর্তে কুচকে ছোট হয়ে এলো। তার শরীরের প্রতিটি শিরা এখন টান টান। নেহার দুচোখ দিয়ে তখন শ্রাবণ ধারার মতো জল পড়ছে। তার হাতের ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে এক মরণপঞ্জের। শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারছে নেহা এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি, যার ভেতর বছরের পর বছর ধরে জমানো অবহেলার লাভা এখন বিস্ফোরণের অপেক্ষায়। শুভ্র নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, নেহা প্লিজ, হৃদিকে ছেড়ে দাও, ওর কিছু করো না। দেখো, তোমার যা রাগ যা জেদ সব আমার ওপর। তোমার যা করার আমার সাথে করো, কিন্তু হৃদিকে দয়া করে মুক্তি দাও। নেহা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। কেন রে, খুব লাগছে তোর? তোকে কেন মারবো? তোকে মারলে তো তুই শান্তিতে মরে যাবি। মারবই হৃদিকে, কারণ তোর পৃথিবীতে এই মেয়েটা। হৃদি শেষ হয়ে যাওয়া মানে তুই জ্যান্ত লাশ হয়ে যাওয়া। আমাকে দিনের পর দিন তিলে তিলে মেরে তুই শান্তিতে থাকবি? তা তুই ভাবলি কি করে? শুভ্রের বুকটা কেঁপে উঠল। সে জানে নেহা এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক কদম এগিয়ে গিয়ে বলল, নেহা পাগলামি করো না। হৃদি তোমার কি ক্ষতি করেছে? তোমার যত লড়াই তো আমার সাথে। আমাকে মারো, ও তো নির্দোষ। শুভ্রকে এক কদম এগোতে দেখে নেহা ছুরিটা হৃদির গলায় আরো চেপে ধরল। হৃদির ফর্সা গলায় হালকা লাল রঙের রেখা দেখা দিল। নেহা গর্জে উঠে বলল, খবরদার, এক পাও এগোবি না।
তুই কাছে আসার চেষ্টা করলেই এই ছুরিটা ওর গলায় চালিয়ে দেব। আর কি বললি? ও কি করেছে? ও আমার সব থেকে বড় শত্রু। আমার সাজানো বাগানও জ্বালিয়ে দিয়েছে, আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে। কিন্তু শুনে রাখ শুভ্র, আমার জেদটা মিথ্যা হতে পারে, কিন্তু তোকে পাওয়ার এই তৃষ্ণা, এই ভালোবাসা কোনোদিন মিথ্যা ছিল না। তুই যদি আমার না হস, তবে তোকে আমি আর কারো হতে দেব না। ওকে মেরে আমি সারা জীবন জেলে পচে মরব, তবুও তোকে সুখে থাকতে দেব না। কথাটা শেষ করে নেহা উন্মত্তের মতো ছুরিটা সজোরে হৃদির গলায় চালিয়ে দিতে লাগলো। শুভ্রর চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। সে এক দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকালো। সেই চোখে এক বিন্দু মৃত্যু ভয় নেই, নেই কোনো আর্তনাদ। হৃদি শুধু ছলছল চোখে অপলক তাকিয়ে আছে শুভ্রর দিকে। সে চাহনি যেন নিঃশব্দে বলছে, তোমায় ভালোবাসার জন্য যদি আজ আমায় শহীদ হতে হয়, তবে আমি হাসি মুখে রাজি। বেঁচে নাই বা থাকলাম, মরে গিয়ে তোমার স্মৃতি হয়ে বেঁচে থাকাটাই আমার সব থেকে বড় সার্থকতা। হৃদির ওই শান্ত সমর্পিত দৃষ্টি শুভ্রর কলিজাটা মুহূর্তে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। সে আর তাকাতে পারছে না ওই মায়াবী চোখের দিকে। প্রতিটা পলক যেন এক বিষাক্ত তীরের মতো শুভ্রর বুক ছিদ্র করে দিচ্ছে। অসহ্য এক অন্ধকার চাদর যেন ধীরে ধীরে শুভ্রর পুরো অস্তিত্বকে গিলে ফেলছে। তার মনে হচ্ছে হৃদির এই বিসর্জনের চেয়ে নিজের মৃত্যু অনেক বেশি সহজ ছিল। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা ওখানে থেমে গেছে। সে যন্ত্রণার সজোরে চোখ বন্ধ করে ফেলল। পরের মুহূর্তে এক বীভৎস স্যাত শব্দ, ধারালো ছুরিটা কারো শরীরের নরম মাংস ভেদ করে ভেতরে ঢুকে গেল। গরম তাজা রক্তের ছিটে এসে সরাসরি শুভ্রর গাল আর কপালে ছিটকে পড়ল। নোনা রক্তে সে অদ্ভুত গন্ধ শুভ্রর নাকে ঝাপটা মারল। শুভ্র মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমিষে ধ্বংস হয়ে ধু ধু মরুভূমি হয়ে গেল। শরীরের ভেতরের সবটুকু শক্তি যেন এক লহমায় কেউ শুষে নিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। মনে হলো কেউ জীবন্ত হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে বুকে হাত শক্ত করে চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল। আর তার বুক ছিঁড়ে বের হয়ে এলো এক আকাশ ফাটানো আর্তনাদ। আহ! শুভ্রের চোখের সামনে দুনিয়াটা যেন বনবন করে ঘুরছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো পৃথিবীটা বুঝি থমকে গেছে। তার শরীরের হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কি তবে সত্যি হৃদিকে হারিয়ে ফেলল? তার মায়াবীকে সে কি আর কোনো দিন মনমোহনী বলে ডাকতে পারবে না? তীব্র এক অপরাধ বোধ আর বুক ফাটা হাহাকার। শুভ্র যখন প্রায় জ্ঞান হারাবার উপক্রম, ঠিক তখনই এক আকাশ ফাটানো চিৎকার রুমের দেয়াল ভেদ করে কানে আছড়ে পড়ল। নেহা! নির্বাণের এই বুক সেরা আর্তনাদ শুনে শুভ্র চমকে উঠল। সে অমানসিক কষ্টে নিজের ভারী হয়ে আসা চোখের পাতা মেলে সামনে তাকালো। ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল। আর যা দেখল তাতে তার মৃত্যু প্রায় শরীরে মুহূর্তে যেন সহস্র প্রাণের সঞ্চার হলো। হৃদি একদম সুস্থ অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে। তার গায়ে এক বিন্দু আঁচড় লাগেনি। সেও ঘরের মধ্যে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্রর কপাল আর গালে লেপ্টে থাকা গরম রক্তগুলো তবে কার? হৃদি যদি ঠিক থাকে, তবে এই রক্তের বন্যা কোত্থেকে এলো? ভাবতে ভাবতে শুভ্রর দৃষ্টি মেঝেতে নামল। সেখানে সাদা মার্বেলের ওপর লুটিয়ে আছে নেহা। ছুরিটা হৃদির গলায় নয়, বরং নেহার নিজের পেটের ভেতরে আমূল গেঁথে গেছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ফ্লোরটাকে রক্তগঙ্গায় পরিণত করছে। নেহার এই প্রতিহিংসে জ্বলে ওঠা চোখ দুটো এখন নিথর আর প্রাণহীন। সে কি শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরেছিল, নাকি শুভ্র আর হৃদির এই মিলন সহ্য করতে না পেরে নিজে নিজেকে শেষ করে দিল? শুভ্র অস্ফুট স্বরে ডেকে উঠল, নেহা! পুরো ড্রয়িং রুম যেন এক নিমিষেই শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। পুলিশ, ম্যাজিস্ট্রেট, এমনকি চতুর ঈশানও পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা কয়েক মুহূর্ত আগে ভালোবাসার নেশায় অন্ধ হয়ে খুনি শাস্তি চেয়েছিল, সেই নেহা কিভাবে শেষ মুহূর্তে নিজের
জিঘাংসা বিসর্জন দিয়ে ছুরিটা হৃদির বদলে নিজের পেটে আমূল বসিয়ে দিল। তা কারো মাথায় খেলছে না। তপ্ত রক্তে সাদা মার্বেল ফ্লোরটা তখন লালে লাল হয়ে গেছে। নির্বাণ পাগলের মতো ছটফট করছে। লোহার হাত কড়াটা কবজিতে দেবে গিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে গগন বিদারী চিৎকার করে উঠল, নেহা বোন আমার, এইটা তুই কি করলি? আল্লাহর দোহাই লাগে, আমাকে ছাড়, আমাকে আমার বোনের কাছে যেতে দে। শুভ্র আর হৃদি দুজনে স্তম্ভিত। তারা একে অপরের দিকে তাকালো, তারপর তাকালো নিথর প্রায় নেহার দিকে। নেহার দু চোখ তখনও খোলা, কিন্তু সে দুর্ধর্ষ চাহনি আর নেই। তার চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে অনুশোচনা আর অব্যক্ত যন্ত্রণার জল। সে অনেক কষ্টে ফ্যাকাশে ঠোঁট দুটো নাড়িয়ে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠস্বর তখন মরণাপন্ন মানুষের মতো ক্ষীণ। সে, শুভ্র, আমার ভাইয়াটাকে একটু ছাড়তে বলো। আর কেউ না জানুক, আমি তো জানি আমার ভাইয়া আমাকে কতটা ভালোবাসে। ও যতই খারাপ হোক, শেষ মুহূর্তে একটু ওকে আমার কাছে আসতে দাও। নেহার এই অন্তিম আকুতি শুনে শুভ্রের মতো কঠিন মানুষের হৃদয়ে যেন কেউ সজোরে আঘাত করলো। সে ম্যাজিস্ট্রেট আর পুলিশের দিকে একবার কাতর দৃষ্টিতে তাকালো। শুভ্রর চোখের ইশারায় পুলিশ অফিসাররা অনিচ্ছা সত্ত্বেও নির্বাণের হাত করাটা খুলে দিল। বাঁধনমুক্ত হতেই নির্বাণ জানোয়ারের মতো আর্তনাদ করে আশ্রে পড়ল নেহার রক্তমাখা দেহের ওপর। নেহার নিথর শরীরটাকে নিজের কোলে তুলে নিল। তার হাত কাঁপছে, চোখ উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে। নেহার মুখে সে যেন বিশ্বাসই করতে পারছে না সামনে যা দেখছে তা সত্যি। বুক ফেটে চিৎকার করে উঠল সে, কি করলি তুই নেহা? পাগল হয়ে গেছিস নাকি? চল, এখনই তোকে হাসপাতাল নিয়ে যাব, তোর কিছু হবে না, কিছুই হবে না। কথাগুলো বলতে বলতে সে নেহাকে কোলে তোলার চেষ্টা করলো, কিন্তু নেহা সে শক্তিটুকু জড়ো করে নির্বাণের হাত শক্ত করে আঁকড়ে ধরল। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভেঙে ভেঙে আসছে, তবুও সে থামলো না। ভাইয়া, তুমি তো সবসময় আমার খুশিটাই চেয়েছিলে তোমার বোনটা হাসুক, ভালো থাকুক, তাই না? এক ফোঁটা রক্ত ঠোঁটের কোণে জমে উঠল, তবু কষ্টে হালকা হাসলো সে। তাহলে আমাকে খুশি থাকতে দাও ভাইয়া, আমি আর বাঁচতে চাই না। আমার ভেতরটা এত ক্লান্ত, এত ভাঙা যে আর বাঁচার মতো শক্তি নেই। তার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল কানের পাশে। জানি না আমি যে পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা, পরপরে গিয়ে কি শান্তি পাবো কিছুই জানি না। শুধু একটা জিনিস চাই, যদি পারি নিঃশব্দে কাউকে ভুলে থাকতে, সেখানেই শান্তি খুঁজে নেব। নির্বাণের হাত আরো শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, ভাইয়া, আমি হৃদিকে মারতে পারলাম না, পারিনি, কারণ যতই হোক হৃদি শুভ্রের ভালোবাসা, আর শুভ্র সে তো আমার ভালোবাসা। একটু থামলো, যেন প্রতিটা শব্দ বলার আগে বুকের ভেতরটা ছিঁড়ে আসছে। আমার ভালোবাসা মিথ্যে না ভাইয়া, কখনোই না। তাহলে আমি কিভাবে আমার ভালোবাসার মানুষের সুখ কেড়ে নেই? এটা কি ভালোবাসা হতো? তার কণ্ঠ ভেঙে গেলে চোখ ধীরে ধীরে বুঝে আসছে। আমি না হয় পরপরে গিয়েই তাকে চাইব এই দুনিয়ায়, সে না হয় হৃদিকে নিয়ে বাঁচুক, অন্তত দূর থেকে তার মুখের হাসিটা তো দেখতে পাবো, এটাই আমার জন্য অনেক। নেহার কথাগুলো নির্বাণের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল, যেন কেউ তার হৃদয়ে চেপে ধরেছে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে নেহা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, শুভ্র আর হৃদিকে আমার কাছে আসতে বলো প্লিজ। শুভ্র আর সব কথা দূর থেকে শুনছিল, তার ভেতর তখন কি চলছে সে নিজেই বুঝতে পারছিল না। পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছে, তবুও সে ধীরে ধীরে এগিয়ে এলো নেহার দিকে। চোখে অস্থিরতা আর কষ্ট জমে আছে। সে ভারী গলায় বলল, এসব পাগলামির মানে কোনো হয় না নেহা। ভালোবাসা পবিত্র, কিন্তু এই পাগলামিটা পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। তারপর শুভ্র এক মুহূর্ত থেমে নির্বাণের দিকে তাকালো, কণ্ঠে চাপা তাড়াহুড়ো আর ভাঙা ভয় মিশে বলল, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি অ্যাম্বুলেন্স ডাকছি, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা। ঈশানার পুলিশ দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দিল। চারপাশে তখন দৌড়াদৌড়ি আর চিৎকারে ভারী হয়ে উঠল। নেহার চোখ ছিল শুধু শুভ্রের দিকে। হঠাৎ করে সে কাঁপা কাঁপা হাতে শুভ্রের এক পা শক্ত করে ধরে ফেলল। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসা তো পবিত্র, কিন্তু যদি একটু শান্তি পাওয়ার জন্য আমাকে অপবিত্রতাকেই বেছে নিতে হয়, তাহলে আমি রাজি। শুভ্র, বিশ্বাস করো, আমার ভালোবাসা কখনো মিথ্যে ছিল না।
হয়তো একতরফা ছিল, কিন্তু মন প্রাণ দিয়ে শুধু তোমাকেই চেয়েছি, শুধু তোমাকেই ভালোবেসেছি। এই ভালোবাসার পাগলিমিটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে আমি না বুঝে তোমার সাথে আর হৃদির সাথেও খারাপ ব্যবহার করেছি, যেগুলোর কোনো ক্ষমা নেই, কোনো যুক্তি নেই। কি করব বলো, ভালোবাসা তো কখনো বলে আসে না, কার প্রতি হঠাৎ করে হয়ে যায়। আমরা ঠিক তোমার প্রতি হয়ে গিয়েছিল, তোমাকে ভুলতে চেয়েও পারিনি, আর ভুলবই কিভাবে? ভালোবাসার মতো ভালোবাসলে কি তারে ভোলা যায়? যেন তুমি এমন একজন হয়ে আমার জীবনে এসেছো যাকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আর কোনো অনুভূতি কাজ করে না। ভালো লাগে না কাউকে, তোমাকে দেখলেই ভেতরটা শান্ত হয়ে যেত, অদ্ভুত এক ভালো লাগা কাজ করতো। আমি জানি না এই অনুভূতির নাম কি, আর জানতেও চাই না, কারণ ভালোবাসা সবার জীবনে সুখ নিয়ে আসে না। এটা কাউকে ভেঙে দিতে পারে, আবার কাউকে নিঃশব্দে শেষও করে দিতে পারে। কিন্তু আমার ভাগ্য আমাকে শুধু ভাঙার গল্পই লিখে রেখেছিল। আমি আর কোনো অভিযোগ করব না। কেন তুমি আমাকে ভালোবাসোনি এই প্রশ্ন আর নেই। শুধু শেষবারের মতো একটা কথা, আমাকে মাফ করে দিও। যদি তোমরা না করো, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমি মন থেকে দোয়া করি তুমি অনেক সুখে থাকো, ভালো থাকো তোমার স্ত্রীকে নিয়ে। শুভ্র নির্বাক নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে, কিন্তু মুখে ফুটে একটা শব্দ বেরোচ্ছে না। নেহা মরণপণ চোখে শুভ্রর দিকে তাকিয়ে তৃষ্ণার্ত গলায় ফিসফিস করে বলল, হৃদিকে একটু ডাক দিবে? শুভ্রর ঝাপসা দৃষ্টি হৃদির ওপর পড়ল। হৃদি এক মুহূর্ত দেরি না করে নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসল। নেহা হৃদির অশ্রুসিক্ত ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান করুণ হাসি হাসল। তার কণ্ঠস্বর ক্রমে ক্ষীণ হয়ে আসছে। আমি জানি তোমার সাথে অনেক অনেক খারাপ আচরণ করেছি, জানি না এই অভাগীকে মাফ করবে কিনা, তবুও ভুল করলে তো মাফ চাইতে হয়, তাই না? তাই আমিও চাইছি আমাকে মাফ করে দিও হৃদি, প্লিজ মাফ করে দিও। হৃদি নেহার একটা রক্তাক্ত হিম হয়ে আসা হাত নিজের দু হাতে আঁকড়ে ধরল। ডুকরে কেঁদে উঠে সে ধারা গলায় বলল, না না আপু, আমি কিছু মনে করিনি, কিছু না। আমি আজ বুঝতে পারছি তুমি শুভ্র ভাইকে কতটা ভালোবাসো। নেহা আপু, তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, দেখবে তুমি আবার হাসবে। নেহা এবার মরণ লগ্নের এক অদ্ভুত শান্ত হাসি হাসল। তার চোখের মণিগুলো ক্রমে ঘোলাটে হয়ে আসছে, যেন দূর অজানায় ডাক শুনতে পাচ্ছে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় বলল, আমি আর চাই না ঠিক হতে হৃদি, জানো তোমাকে দেখে আজ আমার বড্ড হিংসে হচ্ছে। কেন যে আমি হৃদি হয়ে জন্ম নিলাম না, কেন বিধাতা আমাকে হৃদি বানালেন না? তাহলে হয়তো এই শুভ্র নামক পুরুষটাকে আমি পেতাম। বলতেই হচ্ছে তুমি খুব ভাগ্যবতী এক নারী, যাকে ভালোবেসেছ সেও তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। এর থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। আমি মন থেকে দোয়া করি তোমাদের এই বাঁধন যেন সারা জীবন অটুট থাকে, কোনো অশুভ শক্তি যেন তোমাদের আলাদা করতে না পারে। যদি কখনো ভাগ্য হয়, তবে আকাশের তারা হয়ে তোমাদের দেখব আর দূর থেকে হাসব। নেহা এবার ক্লান্ত অপরাধবোধে ভরা দৃষ্টিতে নির্বাণের দিকে তাকালো। নির্বাণ তখন বাচ্চার মতো ডুকরে কাঁদছে। নেহা অনেক কষ্টে তার হাতটা নির্বাণের বুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, আমার একটা শেষ কথা রাখবে? নির্বাণ নেহার হিম হয়ে আসা হাত ধরে পাগলের মতো চুমু খেয়ে আর্তনাদ করে উঠল, বল, একটা কথা কেন? আমি তোর 1000টা কথা রাখবো, শুধু তুই আমার ছেড়ে যাস না বোন, প্লিজ যাস না। নেহা নির্বাণের হাতটা শেষবারের মতো শক্ত করে ধরল। তার ঠোঁট যন্ত্রণায় কাঁপছে, প্রতিটা শব্দ বের করতে বুকটা ছিঁড়ে যাচ্ছে। তুমি যা ভুল করেছো, আইন তোমাকে যা শাস্তি দিবে, তুমি সেই শাস্তি মাথা পেতে নিবে ভাইয়া। যদি আইন কোনোদিন তোমাকে মুক্তি দেয়, তবে কথা দাও এসব খারাপ কাজ আর কখনো করবে না, ভালো হয়ে চলবে। আর আব্বু আম্মুকে বলবে এই অভাগী মেয়েটাকে যেন মাফ করে দেয়, তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। কথাগুলো বলতে বলতে নেহা হঠাৎ যন্ত্রণায় ছটফট করতে লাগলো, তার দম বন্ধ হয়ে আসছে। নির্বাণ নেহার দুগাল আগলে ধরে চিৎকার করতে লাগলো, নেহা বোন আমার, এমন করছিস কেন? কিছু হবে না তোর, আমি তোর সব কথা রাখবো, সব। আমি আর এসব খারাপ কাজ করব না, আমি ভালো হয়ে যাব, তুই শুধু চোখ খোল।
শুভ্রের বুকের ভেতরটা অজান্তে একটু কেঁপে উঠল। নেহাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত এগিয়ে গিয়ে নেহাকে পাজা কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে নেহার শরীরটা নিস্তেজ হয়ে এলো। তার চেহারা নেমে এলো এক স্বর্গীয় শান্তি। তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগে শুভ্রর বুকে মুখ গুজে পরম তৃপ্তিতে চোখ বুঝল। তার ফিসফিসানি কণ্ঠস্বর শুভ্রর কানে শেষবারের মতো প্রতিধ্বনিত হলো, যেন এক চিরন্তন ভালোবাসার কাব্য। মৃত্যুকে আমি আজ সম্মান করছি শুভ্র, কারণ শেষ নিঃশ্বাসটা অন্তত তোমার বুকে মাথা রেখে ত্যাগ করতে পারছি। আমার মতো অভাগীর ভাগ্যে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে পবিত্র মুহূর্ত আর কি হতে পারে। আমি খুব শান্তি পাচ্ছি শুভ্র, বিশ্বাস করো। আচ্ছা শুভ্র, বিধাতা যদি এই বুকের অধিকারটা আমায় দিতেন, তবে তার কি এমন কমতি হতো? বিধাতার ভাণ্ডার কি শূন্য হয়ে যেত? তবুও আমার কোনো অভিযোগ নেই। শেষবার শুধু একটিবার বলবো, শুভ্র, তোমাকে সত্যি অনেক ভালোবাসি। পারলে আমায় মাফ করে দিও। আর তোমার বুকে মাথা রাখার দৃষ্টতা করেছি বলে অনেক বকা দিও আমায়। তবু প্লিজ প্লিজ রাগ করে থেকো না। ভালো থেকে অনেক সুখে থেকো। কথাগুলো শেষ হতে না হতেই নেহার চোখ জোড়া চিরতরে বন্ধ হয়ে গেল। তার হাত দুটো নিথর হয়ে ঝুলে পড়ল শুভ্রর কোল থেকে। তার নাকে আর কোণে স্পন্দন নেই কোনো, বুকে আর কোনো হাহাকার নেই। চারপাশের সব কোলাহল ছাপিয়ে যেন এক বিভৎস স্তব্ধ নিস্তব্ধতা নেমে এলো। নেহা নিজের সবটুকু ভালোবাসা, সবটুকু অভিমান আর না পাওয়ার বেদনা নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে। সময় কারোর জন্যই থেমে থাকে না, ঘড়ির কাঁটা তার আপন গতিতে ঘুরে চলে। পেছনে ফেলে যায় ধুলো জমা একরাশ স্মৃতি আর কিছু দগদগে ক্ষত। ভালো মন্দের মিছিলে গড়া সেই অতীতকে সঙ্গে নিয়ে মানুষের সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য হয় মানুষ। নেহা মারা গিয়েছে আজ প্রায় 2 মাস। এই অল্প কটা দিনেই ওলটপালট হয়ে গিয়েছে অনেক সমীকরণ। ড্রয়িং রুমের সেই রক্তাক্ত অধ্যায়টা এখন কেবল কিছু মানুষের মনের কোণের বন্দী। শুভ্র আর হৃদির বিয়ের খবরটা বাইরের দুনিয়া এখনো জানে না। শুভ্র খুব কড়াভাবে পুলিশ প্রশাসনকে শাসিয়ে রেখেছে এই বিয়ের খবর যেন কোনোভাবেই জানাজানি না হয়। হৃদিও মুখ খোলেনি কারো কাছে। সে এখন তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতেই থাকছে। কলেজ আর বাসা এইটুকুর মধ্যেই তার জগৎ সীমাবদ্ধ। লোকচক্ষুর আড়ালে সে যেন এক বিষাদময়ী রাজকুমারী। শুভ্র 1.5 মাস ধরে দেশের বাইরে। নেহার মৃত্যুটা মিডিয়া কোনোভাবেই চেপে রাখেনি। চারদিকে চাউর হয়ে গিয়েছিল প্রেমের টানে। জীবন দিল নেহা। আর সেই প্রেমের অন্য প্রান্তে যার নাম জড়িয়েছে সে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। মিডিয়া তো তিলকে তাল করতে ওস্তাদ। হাজারো আলতু ফালতু প্রশ্ন আর নোংরা কাদা সরাসরি এড়াতেই শুভ্র দেশ ছেড়েছে। সে চায় না এই মুহূর্তে কারো মুখোমুখি হতে। এদিকে নির্বাণের ঠাঁই হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে। আদালত তাকে 12 বছরের জেল দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, দুর্ধর্ষ সে নির্বাণ পালানোর কোনো চেষ্টাই করেনি। অপরাধ বোধ নাকি বনের শোক, কোনটা তাকে গ্রাস করেছে তা জানা নেই। জেলের এক কোণে চুপচাপ বসে থাকে সে। মাঝে মাঝে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেই জল কি প্রতিশোধের আগুনে পোড়া কোনো প্রতিহিংসা, নাকি কৃতকর্মের অনুশোচনা? তার উত্তর কেবল ওই 4 দেয়ালেই জানে। হৃদি এই কয়টা দিন একরকম ঘরের মধ্যে দিয়েই কাটিয়েছে। রোজা শুরু হয়েছে, দেখতে দেখতে রমজান মাসটা বিদায় নিল। আজ শেষ রোজা, কাল ঈদ। অথচ এই দীর্ঘ সময় শুভ্র একবারের জন্য হৃদির কোনো খোঁজ নেয়নি। হৃদি তাকে প্রতিটা মুহূর্তের জন্য হন্য হয়ে মিস করেছে। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, কিন্তু নিজে থেকে ফোন দিয়ে তাকে বিরক্ত করতে চায় না। পাশে সে ভাবে হৃদি তাকে খুব জ্বালাতন করছে। শুভ্রর ফেসবুক আইডিতে হৃদি আগে থেকে আসছিল। হৃদি মাঝে মাঝে চাতক পাখির মতো চেয়ে দেখে শুভ্র অনলাইনে আসে। হয়তো কারোর সাথে কাজ সারে, কিন্তু হৃদির ইনবক্সে একটা মেসেজ আসার আগেই সে আবার অফলাইন হয়ে যায়। আজ শেষ রোজার সন্ধ্যায় ইফতার শেষ করে নামাজ আর কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে হৃদি ছাদে আসলো। কিছুক্ষণ ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। চারপাশটা আজ কেমন জানি স্তব্ধ। বিকেলের তপ্ত রোদের পর রাতের এই হিমেল বাতাসে তার অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে।
হঠাৎ করে নেহার সেই রক্তাক্ত মুখটা চোখের সামনে ভেসে উঠল। নেহা আপুর কথা আজ বড্ড মনে পড়ছে হৃদির। সে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে অপলক তাকিয়ে ধরা গলায় বিড়বিড় করে উঠল, নেহা আপু, দেখতে পাচ্ছ আমাকে? দেখো, তুমি যাকে শেষ নিঃশ্বাসে আমার হাতে দিয়ে গেলে, আজ সে বহু ধরে প্রবাসে। জানো আপু, মানুষটা বড্ড পাষাণ। একটা বারো কি তার মনে হলো না যে এদেশে তার একটা পাগল প্রেমিকা অপেক্ষায় আছে? একটা খোঁজও তো নিল না। তুমি তো বলেছিলে মানুষটা নাকি আমায় ভালোবাসে। তবে যাকে ভালোবাসে তাকে ছাড়া সে থাকে কি করে? তার হৃদয় কি একটুও কাঁদে না আমার জন্য? মন কি একটুও বলে না যে হৃদির সাথে অন্তত একবার কথা বলি? বলতে বলতে হৃদির দু চোখ বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে গলার স্বর আরো নামিয়ে ধরা গলায় বলল, তুমি তো অবহেলার যন্ত্রণা সইতে না পেরে অভিমান করে তার বুকে শেষ নিঃশ্বাস ছেড়ে চলে গেলে, কিন্তু আমিও তো তাকে ভীষণ ভালোবাসি আপু। এই অসহ্য নীরবতা তো আমিও সইতে পারছি না। এখন কি তবে আমাকেও তোমার মতোই আকাশের এক তারা হয়ে যেতে হবে? তবে কি সে আমার মূল্য বুঝবে? বুকের ভেতরটা যন্ত্রণা একদম পাথরের মতো ভারী হয়ে এলো হৃদির। ঠিক সেই মুহূর্তে তার বা হাতে থাকা ফোনটা তীব্র কম্পনে বেজে উঠল। হৃদির চোখের জল না মুছে স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শুধু কারো খুব পরিচিত আর ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সেই নিঃশ্বাসের প্রতিটি শব্দ যেন হৃদির চেনা হৃদস্পন্দনের মতো তার কানে আশ্রে পড়ছে। হৃদি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা অজান্তেই ধরফর করে কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? ওপাশ থেকে কোনো শব্দ বা সারা শব্দ নেই, শুধু সে দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাসটা হৃদির কানে আশ্রে পড়ছে। হৃদির কেন জানি মনে হলো এই নিঃশ্বাসটা তার খুব চেনা। এই নিঃশব্দ উপস্থিতিও যেন অনেক না বলা কথার জানান দিচ্ছে, যেন ওপাশের মানুষটা কিছু বলতে চাইছে, কিন্তু গলার কাছে সব শব্দ পাথর হয়ে আটকে আছে। কিছুক্ষণ দুজনেই ওপাশে নিস্তব্ধ হয়ে রইল। হৃদির মনে হলো সময় যেন থমকে গেছে। সে শুধু ওপাশের ভারী নিঃশ্বাসের শব্দটুকু বুকের ভেতর অনুভব করছিল। কিন্তু হঠাৎ করে লাইনটা কেটে গেল। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকটা কেন জানি হাহাকার করে উঠল। তার মনে হলো খুব কাছের কেউ এসেও আবার মাঝ পথে থেকে ফিরে গেল। কিন্তু ঠিক 2 মিনিট পর আবারও ফোনটা বেজে উঠল। হৃদি এবার কিছুটা বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকালো। দেখলো এবার শুভ্রা কল দিয়েছে। হৃদি কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রা চড়া গলায় বলতে শুরু করলো, কই তুই? তাড়াতাড়ি রেডি হ, আমি তোদের বাসার সামনে আসছি, সাথে আব্বু আম্মু আছে। হৃদি অবাক হয়ে বলল, কেন? কোথাও যাচ্ছিস নাকি? শুভ্রা উত্তেজিত গলায় বলে, হুমরে, ভাইয়া আসছে, তাই এয়ারপোর্টে যাচ্ছি। আসার সময় মার্কেটেও যাব, আমার ঈদের জন্য আরও কিছু জিনিস কেনার বাকি আছে। এখন কথা না বাড়িয়ে জলদি রেডি হ। শুভ্রার কথাগুলো শোনা মাত্র হৃদির বুকটা ধক করে কেঁপে উঠল। সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। শুভ্র আসছে। 1.5 মাস পর মানুষটা ফিরছে। হৃদি আমতা আমতা করে বলল, শুভ্রা, তুই যাস না রে, আমার আজ অনেক কাজ আছে, প্লিজ। শুভ্রা এবার ধমক দিয়ে বলল, কোনো বাহানা চলবে না, আমরা অলরেডি তোদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি, তাই কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হয়ে নে, না হলে আমি নিজে এসে তোকে টেনে হিসড়ে গরুর মতো রেডি করাবো। হৃদি জানতো শুভ্রা ঠিক তার ভাইয়ের মতোই জেদি। একবার যেহেতু বলেছে তাকে নিয়ে যাবে, তার মানে সে যুদ্ধ করে হলেও হৃদিকে ঘর থেকে বের করবে। হৃদি এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। হৃদি নিজের রুমে এসে একটা নেভি ব্লু রঙের 3 পিস পরে নিল, সাথে ম্যাচিং কালো রঙের হিজাবটা নিখুঁত করে বেঁধে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে সে নিজেই শিউরে উঠল। বুকের ভেতরটা এখনো অবাধ্যের মতো ধকধক করছে। 1.5 মাস, দীর্ঘ 1.5টা মাস পর সে আজ শুভ্রর মুখোমুখি হবে। ভাবতেই কেমন জানি হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। এক অদ্ভুত শিহরণ সারা শরীরে খেলে যাচ্ছে। সে দ্রুত রেডি হয়ে নিচে নামতেই বাবা ইকবাল এহসান তাকে দেখে বললেন, শুভ্রা কল দিয়েছিল, তোকে নাকি সাথে নিয়ে এয়ারপোর্টে যাবে ওরা। হৃদি ধীর গলায় উত্তর দিল, হুম বাবা, আমি রেডি হয়েছি। পাশ থেকে ছোট ভাই ইমন লাফিয়ে উঠে বলল, আপু আমিও যাব, কিন্তু তোমাদের সাথে। হৃদি কিছু একটা বলতে যাবে, তার আগেই বাইরে থেকে পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো।
তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা গিয়ে তাড়াতাড়ি রেডি হ। দরজার দিকে তাকিয়ে সবাই দেখল সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী আর পেছনে চঞ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শুভ্রা। ইকবাল এহসান সাথে সাথে দাঁড়িয়ে সোহান চৌধুরীকে দেখে পরম আপ্যায়নের সুরে বললেন, আরে ভাই সাহেব যে, আসুন আসুন, বসুন এখানে। সবাই ড্রয়িং রুমে বসলো। শুভ্রর ফ্লাইট এখনো ল্যান্ড করেনি, হাতে কিছুটা সময় আছে, তাই দুই পরিবার মিলে হালকা নাস্তার আড্ডায় মেতে উঠল। বড়দের জমানো গল্পের মাঝে রিদি চুপচাপ এক কোণে বসে রইল। কিছুক্ষণ পর ইমন রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এলো। শুভ্রা রিদির হাত ধরে টেনে তুলল, চল এবার, দেরি হয়ে যাচ্ছে, ভাইয়া নামার আগে আমাদের পৌঁছাতে হবে। সবাই মিলে এয়ারপোর্টে এসে থামলো। তারপর শুরু হলো এক দীর্ঘ আর উৎকণ্ঠাময় অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে চাকা ছিল বিশাল এক বিমান, আর যাত্রীদের ভিড় ঠেলে ধীর পায়ে বের হয়ে এলো শুভ্র। শুভ্রকে দেখা মাত্রই শুভ্রা উল্লাসে চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শুভ্র এক হাত দিয়ে পরম মমতায় বোনকে আগলে নিল। রিদি একপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আর চোখে দেখছে মানুষটাকে। 1.5 মাস প্রবাসে কাটিয়ে লোকটা যেন আজ মারাত্মক হ্যান্ডসাম হয়ে ফিরেছে। পরনে কুচকুচে কালো শার্ট, কালো প্যান্ট, বা হাতে ব্র্যান্ডেড দামি স্মার্ট ওয়াচ, আর চোখে ডার্ক সানগ্লাস, এক কথায় সিনেমার হিরো। রিদি বিষণ্ণ মনে ভাবল, এই লোকটা কি কালো আর সাদা রং ছাড়া দুনিয়া আর কিছু চেনে না? শুভ্র এগিয়ে গিয়ে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীর সামনে দাঁড়ালো। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল, কুশল বিনিময় করলো, কিন্তু রিদি ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও শুভ্র একবারের জন্য তার দিকে তাকানোর প্রয়োজন মনে করল না। যেন রিদি সেখানে স্রেফ একটা অস্তিত্বহীন ছায়া। কথা শেষ করে শুভ্র গটগট করে এগিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বসল। ইতিমধ্যেও ঈশানও শুভ্রের গাড়ি নিয়ে হাজির হয়েছে। শুভ্রার জেদ ধরল সে ভাইয়ের গাড়ি দিয়েই যাবে, এতে ইমনও বায়না ধরল ও যাবে। রিদি নিজেকে সরিয়ে নেওয়ার জন্য শুভ্রাকে বলল, তোরা দুজন যা, আমি মামা মামির গাড়ি দিয়ে আসছি। শুভ্রার সাথে সাথে রিদির হাত চেপে ধরে জেদ ধরল, চলবে না, আমি গেলে তোকে নিয়েই যাব, আমার সাথে তুই যাবি। এই বলে শুভ্রা এক প্রকার জোর করে রিদিকে টেনে পেছনের সিটে বসালো, নিজেও বসলো আর পাশে ইমনকেও বসালো। সামনে ঈশান আর ড্রাইভিং সিটের সঙ্গে শুভ্র কারোর দিকে না তাকে ইঞ্জিনে গর্জন তুলে গাড়ি স্টার্ট দিল। গাড়িটা তীব্র গতিতে এয়ারপোর্ট ছেড়ে হাইওয়ের দিকে ছুটতে লাগলো। স্টিয়ারিংয়ে শুভ্র শক্ত হাতের মুঠো আর আয়নায় বারবার আশ্রে পড়া তার নির্লিপ্ত চাহনি রিদির বুকের ভেতর এক অদ্ভুত ঝড় তুলে দিচ্ছে। এত কাছে থেকেও মানুষটা আজ যেন যোজন যোজন দূরের কোনো অচেনা পথিকের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়ি এসে থামলো শহরের নামকরা এক দামি শপিং মলের সামনে। গাড়ি থেকে নামার আগেই শুভ্র ফোন বের করে সোহান চৌধুরীকে জানিয়ে দিল তারা যেন সরাসরি বাসায় চলে যান। সে শুভ্রকে নিয়ে কেনাকাটা শেষ করে পরে ফিরবে। শুভ্রাকে নিয়ে শপিং মলের উজ্জ্বল আলোয় নিয়ে 5 জন ভেতরে ঢুকলো। সামনে চঞ্চল পায় শুভ্রা, রিদি আর ইমন, আর তাদের ঠিক পেছনে একরাশ আভিজাত্য নিয়ে হাঁটছে ঈশান আর শুভ্র। শুভ্রর ব্যক্তিত্ব আর গম্ভীর চলন দেখে শপিং মলের কর্মীরা তৎক্ষণাৎ এগিয়ে এলো। বিনয়ের সাথে মাথা নুয়ে তারা জানতে চাইলে, হ্যালো স্যার, আপনাদের জন্য কি লাগবে বলুন। শুভ্র এক মুহূর্ত দেরি না করে একটা দামি শোরুমে ঢুকলো। সেখানে থরে থরে সাজানো দামি সব পোশাক। শুভ্রা প্রথমে নিখুঁত কারুকাজ করা চমৎকার এক পিস 3 পিস দেখল। তারপর পাথরের মতো দাঁড়িয়ে থাকা রিদির দিকে তাকে নিরুত্তাপ গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে দেখ কোনটা পছন্দ হয়। রিদি এক বুক অস্বস্তি নিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সে শুভ্রার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, শুভ্রা, মনে হচ্ছে তুই আজ আমাদের ঈদের মার্কেট করিয়ে দিচ্ছিস, আমি এখানে কেন? শুভ্রা রিদির হাত চেপে ধরে ফুসফুসে মেজাজে বলল, আর ইয়ার ভাইয়া তো আছে, কি নিবি নে, সব ভাইয়া পে করবে, আজ কোনো কৃপণতা চলবে না। রিদি তৎক্ষণাৎ মাথা নেড়ে দৃঢ়স্বরে বলল, অসম্ভব, আমি কিছু নেব না। শুভ্র অনেক জোর করলো, বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রিদি তার সিদ্ধান্তে অনড়। ভেতরে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে তার। শেষমেশ কোনো উপায় না দেখে সে শুভ্রাকে ওয়াশরুমে কথা বলে শোরুম থেকে দ্রুত বেরিয়ে গেল। রিদি ওয়াশরুমের কথা বলে শোরুম থেকে বেরিয়ে এলো তো ঠিকই, কিন্তু শপিং মলের চাকচিক্যর মাঝে এসে
মেয়েদের মন কি আর অত সহজে মানে? কিছুতেই না। হাঁটতে হাঁটতে হৃদির হঠাৎ চোখ আটকে গেল উপরের তাকে ভাঁজ করে রাখা একটা চমৎকার অ্যাশ রঙের 3 পিসের দিকে। ছাই রঙের ওপর সূক্ষ্ম আর নিখুঁত কাজ করা ড্রেসটা দেখে হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে সেলসম্যানকে ডেকে ওটা নামাতে বলল। হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল হৃদি। কাপড়টা যেমন মোলায়েম, কাজটাও তেমন রাজকীয়। মনে মনে ভাবলো ঈদের দিন এটা পরলে তাকে বেশ মানাবে। পছন্দটা একদম মন মতো ধরে গেল তার। এবার একটু ইতস্তত করে প্রাইসটা জিজ্ঞেস করতে দোকানদার একগাল হেসে বলল, ম্যাম এটা একদম নতুন কালেকশন, এবছরই এসেছে। ডিজাইনটা একদম ইউনিক। আমরা এমনিতে এটা 4,000 টাকা বিক্রি করছি, কিন্তু আপনার জন্য স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3,500 টাকা রাখবো। কথাটা শোনা মাত্র হৃদির চোখ চরক গাছ। নিজের অজান্তেই তার কপালে ভাঁজ পড়ল। সে মনে মনে হিসেব মেলালো। বাবার কাছ থেকে ঈদে বাবদ মাত্র 500 টাকা সে পেয়েছে, যেটা এখন তার ব্যাগে ভাঁজ করা আছে। আর এই সাধারণ একটা 3 পিসের দাম কিনা 3,500 টাকা। হৃদি এক মুহূর্ত থমকে থেকে পরক্ষণে কোমরে হাত দিয়ে মুখটা বেঁকিয়ে বলল, হ্যাঁ কি বললেন? 3500 টাকা? আমাকে কি একদম বোকা পেয়েছেন শুনি? এই সামান্য তেনার দাম এত? শুনুন ভাইজান, অত পটর পটর না করে সোজাসুজি কথা বলি। গুনে গুনে 500 টাকা দিব, দিলে দেন, না হলে এই ড্রেস নিয়ে সোজা গোল্লায় যান। আমার 500 টাকার বাজেট, তার ওপর আপনি আবার ডাকাতি করতে এসেছেন? হৃদির এমন আজব দরদাম শুনে দোকানদার বেচারা একদম ভ্যাবাচাকা খেয়ে হা হয়ে তাকিয়ে রইল। যেন সে জীবনে এমন বিপজ্জনক কাস্টমার দেখেনি। লোকটার এমন বোকা বনে যাওয়া দেখে হৃদি ভুরু কুঁচকে কোমরে হাত দিয়ে তরপড়িয়ে বলে উঠল, কি ব্যাপার, হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? মাছি ঢুকে যাবে তো মুখে। মুখ বন্ধ করেন। দোকানদার এবার একটু থতমত খেয়ে নিজেকে সামলে নিয়ে বিনত সুরে বলল, না ম্যাম, আপনি প্লিজ ড্রেসটা আর একবার ভালো করে দেখেন। কাপড় থেকে শুরু করে ডিজাইন সবই একদম ইউনিক। 3,500 টাকার নিচে এটা দেওয়া সম্ভব না। হৃদি এক মুহূর্ত দেরি না করে গাল ফুলিয়ে জেদি গলায় বলল, দেখেন ভাইজান, আমার দেখা হয়ে গেছে, যা বোঝার বুঝে নিয়েছি। 500 টাকা দিলে দেন, না হলে আমি যাচ্ছি। আমার আবার সময় খুব দামি। দোকানদার এবার করুণ স্বরে কিছু একটা বলতে চাইলো, কিন্তু ম্যাম 500 টাকায় তো এটার। বেচারার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একজন অত্যন্ত গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এলো, প্যাকেট। হৃদি চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। সে 2 হাত পকেটে গুজে শান্ত ভঙ্গিতে নিজের সানগ্লাসটা খুলে ফেলেছে। শুভ্রকে একদম কাছে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির বুকের ভেতরটা ধকধক করে উঠল। কিন্তু পরক্ষণে একরাশ অভিমানে সে সেই কাঁপুনিটাকে চাপা দিয়ে দিল। সে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল। শুভ্র দোকানদারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ফার্স্ট প্যাকেট। আসসালামু আলাইকুম। একটু সর্দি লাগার কারণে হয়তো বা কথাটা শুনতে খারাপ লাগতে পারে, তবে ইনশাল্লাহ সুস্থ হলে তখন থেকে ভালো করে ভিডিও দিব। আর আপনারা যারা লাইক করেন না, প্লিজ একটা লাইক করেন। কি হয় লাইক করলে? আর সাবস্ক্রাইব কিপটা কথাকার কেউ করে না। আসসালামু আলাইকুম।